সকাল সকাল ঘরের ঝোলঝাড়া থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকের দিনটা ছিল শুক্রবার, আর দিনের রুটিনটাও কিন্তু একটু অন্যরকম। যেহেতু মেয়েকে নিয়ে মাদ্রাসাতে যেতে হবে না, কোনোরকম কোনো প্যারা ছিল না, এ কারণে রিল্যাক্সে ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম। আমি গতদিনই কিন্তু পুরো বাসার ঝোলটা ঝেড়ে নিয়েছি, তবে যে সময় এই কাজগুলো করেছিলাম তখন শোভানা বাবুকে এই রুমে ঘুম পাড়িয়ে রেখেছিলাম, এ কারণে আমি এই রুমটার ঝোল ঝাড়তে পারিনি। আজকে সকাল সকাল উঠেই এই রুমের ঝোল ঝেড়ে নিচ্ছি। এরপর পুরো বাসাটা সুন্দর করে গুছিয়ে আমি ঝাড়ু দিয়ে ফেলবো, এরপর কিন্তু মুছেও নিব। সকালবেলা উঠেই কিন্তু হালকা নাস্তা আমি করে নিয়েছি। রোজার বাবাকেও নাস্তা দিয়েছিলাম, সেও খেয়ে অফিসে চলে গিয়েছে। যেহেতু আমরা দুইজনই ডায়েটে আছি, এখন কিন্তু আমাদের সকাল আর রাত্রের খাবারটা একদমই সেম থাকে। দুপুরবেলা আমি একদমই অল্প পরিমাণ ভাত খাই, বেশি করে তরকারি, তারপর শসা এগুলো দিয়ে আর কি। আর রোজার বাবা তো শুধু একটা তরকারি খায়, সাথে ডিম পোস্ট, শসা এগুলো খায়, সে তো একদমই ভাত খায় না। তো এভাবেই মূলত দিনগুলো যাচ্ছে। তো দুইজন বাবুই যেহেতু তখন ঘুমাচ্ছিল, এ কারণে কিন্তু আমি ঘরের আদার্স যত কাজ আছে সব কিছু সেরে নিয়েছি। ডায়েট অবস্থায় সকালের নাস্তায় কিন্তু আমি খুবই হালকা খাবার খাই। অনেকে জিজ্ঞেস করেন, তো সবার উদ্দেশ্যেই বলে দিচ্ছি, সকালবেলাতে আমি একটা, মাঝে মাঝে দুইটা ডিম সিদ্ধ খাই, সাথে 1 গ্লাস চিয়া সিড খাই, কিছু কাঠবাদাম খাই, আর উষ্ণ গরম পানির মধ্যে অ্যাপেল সিডার ভিনেগার আর লেবুর রস দিয়ে সেটাই খেয়ে নিই। এভাবেই চলে। মাঝে মধ্যে সকালের নাস্তায় কলা অ্যাড করি, আবার মাঝে মধ্যে খাইও না, আবার মাঝে মধ্যে একটু টক দইও খাওয়া হয়, আবার সেটাও খাওয়া হয় না। এভাবেই আর কি চলছে, এক এক দিন এক এক রকম। তবে ফার্স্টে যেগুলো বললাম ওগুলো একদম মেন খাবার, ওগুলো রেগুলারই খাওয়া হয়। এর মধ্যে বাবুরাও ঘুম থেকে উঠে গিয়েছে, বিছানার চাদরটা চেঞ্জ করে আমি ধোয়া একটা চাদর বিছিয়ে দিয়েছি আমাদের মাস্টার বেডরুমে। এরপরেই এই যে বাচ্চারা খেলাধুলা করছিল। আমাদের বাসায় পাখি আনার পর কিন্তু সবার পাখির সাথে খুব সুন্দর সময় কাটে। রোজা তো খুব বেশি একটা সময় পায় না, সারাদিনই মাদ্রাসাতে থাকে, তবে সুযোগ পেলেই কিন্তু পাখির সাথে গল্প করতে বসে যায় আর সুন্দর একটা সময়ও কাটে। এই যে এখন আমি ওদের জন্য নাস্তা বানাতে যাব, মানে শোভানা বাবুর জন্য আর রোজার জন্য ওদেরকে নাস্তা বানিয়ে দিব। ওরা কিন্তু ঘুম থেকে উঠতে উঠতে 9:30 ওভার করে ফেলছে, প্রায় 10টার কাছাকাছি বেজে গিয়েছে। ইতিমধ্যে আমি ভিডিও এডিট করা, ফেসবুকের জন্য ভিডিও শিডিউল করে রাখা সব কিছুই করে ফেলেছি। যেদিন সময় পাই সেদিন কিন্তু আগে ভাগেই করে ফেলি, তবে সব দিন না সেই সময় সুযোগ আর হয় না। তো ঝটপট করে সকালের নাস্তায় আমি রোজার জন্য এখানে চাপড়ি বানিয়ে দিব আর ডিম ভাজি করে দিব। তো ডিম ভাজির মধ্যে রোজা কাঁচামরিচটা খেতে পারে না, ছোট মানুষ, কামড় লাগলে ঝাল লাগে, এই কারণে তো শুকনা মরিচের একটু গুঁড়া দিয়ে আর পেঁয়াজ দিয়ে ডিম ভাজি করে দিলে খুব পছন্দ করে। তবে অলসতার কারণে আমার এখন আর পেঁয়াজও কাটতে ইচ্ছে করেনি, এই কারণে পেঁয়াজ ছাড়াই শুধু একটু শুকনা মরিচের গুঁড়া দিয়েই আমি ডিমটা ভাজি করেছি। সেই সাথে একটু তেল দিয়ে তারপর চাপড়িগুলো ভেজে নিব। তেল দিয়ে চাপড়ি ভেজে দিলে কিন্তু এটা সুন্দর একটা ঘ্রাণও আসে পরোটার মতো, আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। শোভানা বাবুকে আমি একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম আর অল্প কিছুটা ছাতু খাইয়ে দিয়েছিলাম। আমার আর রোজার বাবার নাস্তাটা সেম হয়েছে, তবে ওদের দুই বোনের নাস্তাটা কিন্তু একদমই আলাদা আলাদা হয়েছে, মানে যার জন্য যেরকমটা চলে আর কি। তো আমি দুটো চাপড়ি বানিয়ে নিয়েছিলাম, কারণ এই দুটোর মধ্যে থেকেও রোজা একটা খাবে, আবার একটা বেশি করবে, দুইটা তো একদমই খেতে পারবে না। তবে দুইটার কম তো আসলে বানানো যায় না, এত অল্প পরিমাণ আটা নেওয়াও যায় না পরিমাণ করে, তো যত অল্পই নেই না কেন দুইটা হয়ে গিয়েছে। দুপুরবেলা বিরিয়ানি রান্না হবে। রোজা আগে থেকেই বলেছিল বিরিয়ানি খাবে, তো গরুর মাংস দিয়ে বিরিয়ানি যেহেতু রান্না করব, মাংসটা আগে থেকেই বের করে রেখেছি। তো ঘরে দৌড়ের কাজকর্ম সব কিছু কমপ্লিট করে তারপরে মূলত আমি দুপুরে রান্নাটা করতে যাব। শুক্রবার দিন কোন দিক দিয়ে যে দিনটা পার হয়ে যায় বোঝাই যায় না। সকালটা যতই সকাল সকাল শুরু করি না কেন, প্রায় দিনই শুক্রবার আমার একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়, তবে আজকে কিন্তু সেটা করিনি। সকাল সকাল উঠে নিয়েছিলাম, যেহেতু অনেকগুলো কাজ আমার পেন্ডিংয়ে ছিল। এই যে কাপড় চোপড়ও ধুতে হবে, ঘরও মুছতে হবে। ঘর আমি চেষ্টা করি সপ্তাহে 2 দিন মোছার জন্য, কন্টিনিউ আসলে ঘর মোছাটা আমার পক্ষে সম্ভব হয় না কোনোভাবেই। এত কাজের প্রেশার থাকে, সময় করে উঠতে পারি না, এ কারণেই মূলত সপ্তাহে 2 দিন মুছি। তো আজকে প্ল্যানে ছিল যে ঘরটা মুছে ফেলবো, এ কারণেই কিন্তু আমি সকাল সকাল উঠেছি। আবার অনেকগুলো কাপড়ও ধুতে হবে, কাপড় ধোয়াটা আসলে রেগুলারই থাকে। তো এই যে রাতের বেলা পাখি কিন্তু আমি ঘরেই এনে রাখি, কারণ অনেক সময় বৃষ্টি হতে পারে, আমি দেখা গেছে খেয়াল করে উঠতে পারলাম না। আবার আমাদের বারান্দার দিকে যেহেতু বাতাসটা বেশি আসে, বৃষ্টি আসার সঙ্গে সঙ্গেই পানি চলে আসে, পাখি ভিজে যাবে। তো সব কিছু মিলিয়ে আমি চেষ্টা করি রাতের
সকালবেলা ওদেরকে ঘরে নিয়ে আসার জন্য। দুপুরবেলা কিচেনে এসেছি, দেখি চুলার অবস্থা খুবই খারাপ। তো এরকম অবস্থায় তো আসলে রান্নাবাড়া করা আমার পক্ষে সম্ভব হবে না। এই কারণে ভাবলাম ফার্স্টেই এগুলো সব ক্লিন করে নিই, তারপরে হচ্ছে রান্নাটা বসাবো। রান্নাঘর ক্লিন থাকলে রান্না করতেও যেমন মানে ভালো লাগে, আর অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। এলোমেলো অগোছালো জায়গায় কাজ করতে একদমই ভালো লাগে না। এ কারণেই কিন্তু ক্লিনটা আগে করে নিচ্ছি, এরপরে রান্নাটা বসাবো। হাতে একটু সময়ও ছিল। আমাদের বাসায় যেহেতু এখন রোজার বাবা আমি দুইজনেই ডায়েট করছি, টক দইটা কিন্তু সবসময়ই থাকে। তো রোজার বাবা একদিন আগেই টক দই পেতেছিল, আমি ছোট বাটিটা বের করে নিয়েছি, বিরিয়ানির মধ্যে কিছুটা দিব। দেখেন কত সুন্দর টক দই হয়েছে। এত সুন্দর দই রোজার বাবা বসাতে পারে যেটা অকল্পনীয়, মানে খুবই সুন্দর হয়। এটা টক দই বলেন বা মিষ্টি দই, আপনাদের কারোর যদি দইয়ের রেসিপি লাগে কমেন্টে জানাবেন। নেক্সট টাইম যদি কখনো দই পাতে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এই টক দইটা কিন্তু খুব অল্প জালে মানে করা, খুব বেশি সময় জাল করে দুধটা কমিয়ে ফেলতে হবে বিষয়টা এমন না। খুব অল্প সময়ে শর্টকাটেই আপনারা দইটা বসাতে পারবেন। রোজার বাবাকে দই বানানো দেখে আমার মনে হয় দই বানানোর চাইতে সহজ আর কোনো রেসিপি মনে হয় হতে পারে না। তবে যারা পারে না তাদের কাছে কিন্তু এটা অনেক কঠিন একটা কাজ। তো অবশ্যই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনার ফলো করতে হবে, তাহলে আপনি সুন্দর দই পাততে পারবেন। তো এই যে আমি বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। বিরিয়ানি রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, অনেকবারই তো শেয়ার করেছি। আজকে একদম ঘরোয়া মশলা দিয়ে তারপরে রান্নাটা করেছিলাম, কিছুটা তেহারি স্টাইলে। বিরিয়ানির মশলা একদমই ইউজ করিনি আজকে রান্নার মধ্যে। এরপর সারা দিন আর কোনো কিছুই ওইভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। চলে এসেছি একদম রাতের বেলা ঘুমানোর আগে আমি রোজার চুলটা সব সময় বেনি করে তারপর হচ্ছে ঘুমাতে নিয়ে যাই। মাশাআল্লাহ রোজার চুলগুলো কিন্তু দিনকে দিন অনেক বড় হয়ে যাচ্ছে। ভাবছি কিছুটা কেটে দিব, তবে এত বেশি মায়া লাগে, কাটতে গিয়েও কাটতে পারি না। তবে মনে হচ্ছে এবার আর মায়া করলে চলবে না, কারণ এত ছোট বাচ্চা আসলে এত বড় চুল মেনটেন করতে পারছে না। বিশেষ করে মাদ্রাসায় তো থাকতে হয় সারাদিন, হিজাবের নিচে এত বড় চুল কষ্ট হয়। যেসব আপুরা আমাদের রোজা হেয়ার অয়েলটি ব্যবহার করেন তারা তো জানেন আমাদের তেলটা আসলে কতটা কার্যকারী। সবারই কিন্তু চুলের সব সমস্যা দূর হয়ে যাচ্ছে এবং কি চুলগুলো অনেক সুন্দর বড় হয়ে যাচ্ছে। যেসব আপুরা আমাদের রোজা হেয়ার অয়েলটি ব্যবহার করেননি তারা একবার হলেও ব্যবহার করে দেখবেন। 2 বছর প্লাস বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সী ছেলে মেয়ে সবাই কিন্তু আমাদের এই তেলটি ব্যবহার করতে পারবে। এই যে আমাদের আগের বোতল ছিল এইটা, ফার্স্টে যেটা দেখালাম ওটা হচ্ছে নতুন এসেছে। আগের বোতলগুলো কিন্তু সবই শেষ। তো এখন নতুন ডিজাইনের যে বোতলটা এসেছে সেটাই কিন্তু আপনারা সবাই পাবেন এখন থেকে। আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম। বোতলটা চেঞ্জ হলে আপনারা মনে করেন যে তেল কি অন্য কোনোটা দিয়েছে কিনা, আসলে তা না, আমাদের বোতলটা চেঞ্জ হয়েছে। আর দুইটার মধ্যেই কিন্তু 250 মিলি হেয়ার অয়েল আছে। আমাদের তেল কিন্তু আপনাদের চুলের সকল সমস্যা দূর করার জন্য যথেষ্ট। প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে আমি নিজের হাতে তৈরি করে থাকি। চুলের সব সমস্যাই দূর করবে আমাদের এই হেয়ার অয়েল। স্ক্রিনে আমি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, যারা নিতে আগ্রহী তারা এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন।